ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচারেতে আজকে আরেকটা ভিডিও আমি ভাবিকাটি দিয়েও ওয়ার্ম আপ করছি। আগেই বলেছি জেনারেলেতে আরসিসির ইন্ট্রোডাকশনস কংক্রিটে। তো জিনিসটাকে একটু গ্রহণযোগ্যতা মানে একদম টেকনিক্যাল টার্মস দিয়ে করলে যারা আমার ভিউয়ার্স, বিশেষ করে যারা ডেভেলপার, যাদেরকে শোনা উচিত এবং আমার সাইটের যারা লেবার মিস্ত্রি ভাইরা কাজ করছেন একটু তাদের মতো করে করা উচিত। তার সাথে সাইট সুপারভাইজার, ইঞ্জিনিয়াররা ওখান থেকে টেকনিক্যাল টার্মস, বইয়ের কোন অংশটা কি আছে সেটা নিয়ে ডিটেলসে যাব। প্রথম হচ্ছে যে কয়েকটা ভিডিও আমি দিয়েছি আমাদের প্র্যাকটিক্যাল প্রত্যেক দিনের যে এক্সপিরিয়েন্স ডিজাইনের, আর্কিটেকচার এবং স্ট্রাকচার দুটোই আমরা করছি, সে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। মেন যে প্রবলেমটা আমাদের সাইটে হয় একটা ডিজাইনে, দেখো একটা তোমরা যারা নতুন ডিজাইন শিখছো, আমরা একটা ফাউন্ডেশন, একটা কলম, একটা স্ল্যাবের খাতায় বসে করা যায়, তাহলে সেই ডিজাইনার আর আমার মধ্যে তফাৎটা কোথায় হলো, কেন তাকে দিচ্ছে না, কেন আমায় দিচ্ছে না? এটার হচ্ছে একটা অভিজ্ঞতার ব্যাপার। বিভিন্ন জায়গায় আমরা যে খাতা কলমে ডিজাইন করি আর যেটা আমরা ফিল্ডে গিয়ে কাজ করতে দেখি, দুটো আকাশ পাতাল তফাৎ। এই আকাশ পাতাল তফাৎটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কেন থিওরিটিক্যাল যে এক্সপেরিমেন্টগুলোর ওপরে একটা ডিজাইন হচ্ছে আর ফিল্ডটা হচ্ছে আমাদের একটা ল্যাব এক্সপেরিমেন্ট, সেখানে গিয়ে সম্পূর্ণ জিনিসটা চেঞ্জ হয়ে যায়, সমস্ত প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। তার ফলে আমরা যদি ওই বইয়ের নলেজ ধরে ডিজাইন করতে যাই তো এমনও হতে পারে বিল্ডিংটা কোলাপস করে যাবে, ফেল করে যাবে, এরকম জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। কেন একটা মিনিমাম কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমাদের মেনটেন করতে হবে। আমি একটা স্ট্রাকচার ডিজাইনে আমাদের মেন আরসিসি ডিজাইনে আমাদের সিমেন্ট লাগছে, স্যান্ড লাগছে, স্টোন চিপস লাগছে, স্টিল লাগছে। এই চারটের উপরে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে এবং মানুষের জীবন দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা, একটা মানুষ আমাদের উপর ভরসা করে একটা 20 লাখ টাকার ফ্ল্যাটই কিনুক, 50 লাখ টাকার ফ্ল্যাটই কিনুক, একটা কয়েক কোটি টাকার ফ্ল্যাট কিনুক, সেটা আমাদের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই ডিজাইন এবং সাইডে কি কাজ হচ্ছে সে কিন্তু দেখছে যে ড্রয়িংয়েতে সইটা আছে অংশুমান সরকারের, এবং বাড়িটা ঠিকমতো হলো না, ফার্স্ট ব্লেম হচ্ছে কিন্তু কর্পোরেশনের নিয়ম অনুযায়ী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কী করেছেন। কিন্তু আইন তো আইনের জায়গায় আছে, শুনবেটাকে। এখন এটা একটা কোয়ালিটি স্ট্রাকচার, কোয়ালিটি প্ল্যানিং বা কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা দরকার। আমি জানি না সে কী সিমেন্ট ইউজ করছে, সিমেন্টটা দেখলাম একটা ব্র্যান্ডেড সিমেন্ট, ঠিক আছে। এখন অনেক জায়গাতেই আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছি বা মার্লিন গ্রুপে যখন আমরা কাজ করেছি, বড় বড় 240 বস্তা, 540 এরকম করে সিমেন্ট আসতো, সেগুলোকে স্ট্যাকিং করার একটা ম্যানেজমেন্ট আছে। সবচেয়ে বড় কথা, সেই সিমেন্ট আমি কীভাবে ইউজ করব। যে বস্তাটা আজকে মানে গোডাউন আমাদের 1000 বস্তার গোডাউন, সেখানে আমার 250 বস্তার মাল ঢুকে গেল, তো আমাকে দেখতে হবে যে কোন পদ্ধতিতে, ফিফোতে আমি সিমেন্টটা ইউজ করব না লিফোতে ইউজ করব, যে লাস্ট যেটা ইন হলো সেটাকেই আমি আগে বার করব, না যেটা আগে এসেছে সেটাকে আমি আগে বার করব। জেনারেলি যেটা আগে এসে থাকে সেটাকে আমি আগে করব, আর যেটা নতুন সিমেন্টটা থাকবে সেটা আমার গোডাউনে থাকবে। তার কারণ হচ্ছে সিমেন্ট ইউজ করার নিয়ম হচ্ছে, এটা জেনারেল ডেভেলপার থেকে আরম্ভ করে লেবার মিস্ত্রি এটা শুনে নাও, যে সিমেন্ট ইউজ করার নিয়ম হচ্ছে যবে তার যে ব্যাগের ওপরে একটা ডেট নাম্বার, ব্যাচ নাম্বার, এটা অনেকেই দেখেন না, এবং কোন 1489 দুটো ব্যাচের সিমেন্ট এখানে ইউজ হয়, একটা 1455, একটা 1489। এবার দুটোই আমি ইউজ করতে পারি, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি দুটোই ইউজ করতে পারবো না। যেটা পরে ভুল সেটা আমি বলছি। সেখানে আমাদের দেখতে হবে ওখানে একটা উইক নাম্বার থাকবে, ইয়ার নাম্বার থাকবে, কোন উইকের মালটা এসেছে, সেই উইক থেকে 3 মাসের মধ্যে আমাকে সিমেন্টটাকে ইউজ করতে হবে, তবেই সেই সিমেন্টের প্রপার্টিটা ঠিক থাকবে। এবার আমরা যে এই টেস্টগুলো সাইডে, যেটা সুপারভাইজার বা যিনি ডেভেলপার তাকে কিন্তু নলেজটা রাখতে হবে। অর্ধেক ডেভেলপারের এই নলেজই নেই। দ্বিতীয় হচ্ছে স্টিলটা আমি যেটা ইউজ করছি, আমি তো স্টিলের কী অ্যালয়েস, কী প্রপার্টিজ, স্টিলটা হোমোজিনিয়াস আছে কি না, স্টিলটা আদৌ স্ট্রেন নিতে পারবে কি না, ডাক্টিলিটি কত, খুব মেনটেন জিনিস হচ্ছে এই ডাক্টিলিটি, ঠিক আছে। এইগুলো তো আমরা
সাইডে টেস্ট করার উপায় নেই, কিন্তু টেস্ট যেটা করা যায় যে স্টিলটার কতটা স্ট্রেস নিতে পারবে সেটা ল্যাব ছাড়া আমাদের উপায় নেই। ল্যাবেতে গিয়ে তার স্ট্রেস এবং তার ইয়ং মডিউলাসও বার করে ফেলা যায়, স্ট্রেস স্ট্রেন, যেটি ভালো ল্যাবেতে দেওয়া হয়। এখন ল্যাব বলতে ওই বাড়ির মানে এখন তো অনেক ল্যাবরেটরি সব নিয়ে গিয়ে তারপর নিজেদের মন করা একটা রিপোর্ট করে দেবো তা না। যাদবপুর এখনও প্রেফারেবল, এবং যাদবপুরের যে জায়গাটাকে আমরা চয়েস করতে বলি সেটা হচ্ছে যাদবপুরের মেন ক্যাম্পাস। যদি মেন ক্যাম্পাসের টেস্টটাকে আমরা অথেন্টিক আমরা সেটাকে দেখতে পারি। আর বাদবাকি যে জায়গাগুলো আমি নাম বলছি না সেগুলো না করাটাই ভালো। তো আইদার যাদবপুর যেতে পারি, নাহলে ন্যাশনাল টেস্ট হাউসে একটু সময়, প্রচুর সময় নেয়। তো যাদবপুর ইজ আ ভেরি রিলায়েবল, কলকাতা জোরের মধ্যে, বা শিবপুর, এই দু জায়গা থেকে আমাদের টেস্টটাকে করতে হবে। কেন কী স্ট্রেস আমরা করব যে আমি ধরো এখন যে স্টিলগুলো বলা হয়, আমরা দেখবেন 415 যে দোকানদার বিক্রি করলো 415 বলছে এটা 415, FE 415, FE 500 এই বলে দোকানদাররা বিক্রি করে। সাধারণ মানুষ ওই সংখ্যাটা দেখে 415 মানে 415-এর উপর 500 মানে হচ্ছে তার মানে হাই কি 415টাই বা কি আর 500টা দোকানদারও বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমার একদম গোদা বাংলায় যে 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার নিউটন বললেও অনেকে বুঝতে পারবেন না নিউটনটা কতটা হয়, একটু আন্দাজ থাকে না। আমরা বাজার করি, সারাদিন করি কেজিতে, গ্রামেতে চিনি আটা যেটা কিনি। তো ব্যাপারটা হচ্ছে পার মিলিমিটার স্কোয়ার, এটা বুঝতেই পারছেন একটা তার মতো, একটা তার পার মিলিমিটার স্কোয়ার 1 মিলিমিটার বা 1 মিলিমিটার নখের মতো। সেইটার উপর আপনার 500 নিউটন যখন বলছে আপনি জানবেন 50 কেজি লোড নিতে পারবে। একটা তার যদি বাজার করতে যান 50 কেজি ওই তারটা লোডটা নিতে পারে, তার উপরে হলে ও ফেল করবে। তাহলে 415 হলে কী দাঁড়াবে 41.5, ঠিক আছে, 41 কেজি লোড নিতে পারবে। গোদা বাংলার স্ট্রাকচার বলছে, একদম গোদা বাংলা। আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের সব কিছু নিয়ে ডিজাইন করতে হতে পারে, মানে এখন আপনার এনভায়রনমেন্টের এই অনুযায়ী আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং টোটাল কাজটাই করবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আর এই যে স্টিলটা সেটা আমরা কি দেখছি যে কত লোড নিতে পারছে, 8 mm একটা ডায়ার স্টিল, সেটা কি আমি কত লোড নিতে পারবো, সেটা কি সাইডে টেস্ট করা সম্ভব? করা সম্ভব না। তাহলে সেটাকে আমাকে ল্যাবেতে পাঠাতে হবে, এবং তার সাথে কেমিক্যাল টেস্ট একটা হয় স্টিলে, যে কী কী অ্যালয়, সেটা আমাদের যারা মেটালার্জি তারা বুঝবে যে কী করে স্ট্রেনটাকে বাড়াচ্ছে। কিন্তু যেটা হয় কার্বন পার্সেন্টেজ এখানে অনেকটা বেশি রাখে, এবং তার ফলে ওটাকে বিভিন্ন অ্যালয়গুলোকে ঠিকঠাক রাখে, যে আলটিমেটলি স্টিলটা হোমোজিনিয়াস কিনা। এবার হোমোজিনিয়াস কথার অর্থ কি, যারা আমার লেবার ভাইরা করছো, মানে আমি স্টিলটাকে যেখানেই কাটবো সেই অংশটা নিয়ে যদি আমি টেস্ট করি তাহলে ওই 51 কেজি জিনিসটা পাবো। আর যদি হোমোজিনিয়াস না হয় তাহলে সেটা পাবো না, কোনো জায়গায় বেশি পেয়ে যাবো, কোনো জায়গায় কম পেয়ে যাবো। যে কারণে টাটা স্টিল আর জেনারেল স্টিলের মধ্যে অনেকটা ডিফারেন্স হয়। দুর্গাপুর বলুন বা এদের বলুন, এদের গেজ থেকে আরম্ভ করে টাটা যে কোয়ালিটিটা মেনটেন করে, কারণ টাটার মেন মার্কেট হচ্ছে ইউরোপিয়ান মার্কেট, ঠিক আছে। সো দ্যাট ও যে কোয়ালিটিটা মেনটেন করে সেই কোয়ালিটি এখানে কোনো কোম্পানি মেনটেন করে না, ওর গেজ থেকে আরম্ভ করে। এবং টাটার স্টিল দিয়ে যদি আপনি বাড়ি ডিজাইন করেন, যদি আমরা 16 রড দিয়ে 6টা 16 রড দিয়ে আমি 3 তলা তুলি, তো সেখানে আমি 6টা 12 রডেতে 3 তলা উঠে যাবে, ঠিক আছে। এবং বিম যেখানে আমাদের ধরুন 16 লোহা দিয়ে আমি বিমটা করি, যে ডিজাইনটা করি, সেটা 12 লোহা দিয়ে করা যাবে, যে কারণে আমাদের এক্সেস দিতে হয়। এই যে কথাগুলো বলার কারণটা এটাই, যদি যে ডেভেলপাররা ভেরি কোয়ালিটি কন্ট্রোল করে যদি সে কাজ করবে, তো তার ক্ষেত্রে এইগুলোকে সেভ করা যায়, এবং সেখানে প্রায় 5 থেকে 10%-এর ওপর, ধরে এখন 15%-এর ওপর কস্ট কাটিং করা যায় যদি কোয়ালিটিটাকে আপনাকে ঠিক করতে পারে। কিচ্ছু নয়, আপনার যে ডিপিআর এক্সপেন্ডিচার কস্ট সেখানে আমাদের 2 থেকে 3% আমাদের হয়তো ইনক্রিজ করবে, বাট ইউ আলটিমেটলি ইউ গেট দ্য বেনিফিট অফ দ্য 15 to 20% অবধি আপনি বেনিফিট করতে পারবেন, এবং স্টিলটাকে আমি রিডিউস করতে পারবো, বিমটাকে আমি কংক্রিট এরিয়াটাকে রিডিউস করতে পারবো, ঠিক আছে। আর ধরে ধরে ডিজাইন স্ল্যাবেতে আমরা অনেক এক্সেস রড দিই, সেগুলোকে রিডিউস করতে পারবো।
তো এই রিডিউসের জায়গাগুলো কিন্তু তখন থাকে, কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা এইসব কেন এখন বড় ডেভেলপারদেরও বিশ্বাস করা যায় না, কেন ডেভেলপার তো আছে ক্যাশ ফ্লো, মনিটরিং, মার্কেটিং এইগুলোর দিকে থাকবে এবং কোয়ালিটির দিকে কনসাস খুব কম, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন হয়। যে সাইট সুপারভাইজার বা যে সাইডে কাজ করছেন সেই মানুষগুলোর দক্ষতার ওপর কিন্তু বিল্ডিংটা হবে। আমরা সাইটে ঢুকেই বুঝে নিতে পারি যে লেবারারদের তো দোষ দিয়ে লাভ নেই, সাইট ইঞ্জিনিয়ার কী করছেন, সাইট প্রজেক্ট ম্যানেজার কী করছেন। তো তার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি না থাকে তাহলে ডিজাইন সেই মতো হয় না। এর জন্য একটা বিল্ডিং স্ট্রাকচারে 4.5 কেজি, 5 কেজি, 6 কেজি করে স্টিল চলে আসে, যেটা খুবই খারাপ। কেন এই 6 কেজি লোহা মানে যে স্ট্রেংথ আপনার বেশি আসছে তা নয়, স্ট্রেংথ রিডিউস করে যাচ্ছে। সেগুলোকে আপনাকে পরবর্তীকালে এখানে যখন আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনেতে ঢুকবো এই ভাজিকাঠিতে, সেগুলো বোঝা যাচ্ছে। সুতরাং এই স্টিলটা আমাদের কিন্তু দেখার জায়গা নেই। তো স্টিলটা ভালো প্রমোটার হলে প্রত্যেকটা ব্যাচের স্টিল একটা করে 2টো করে ল্যাব টেস্টে পাঠাবে। আর আমরা যেটা সাইডে হার্ডনেসটাকে দেখতে পারি এবং হার্ডনেস থেকে কিছুটা ডাকটাইলের আমরা কতটা ফ্লেক্সিবলটা দেখতে পারি। কেন মনে রাখবেন, যখন ভূমিকম্প হবে, কেন ফ্লেক্সিবল, এটা একটা টেস্ট আছে। এটা সাইডে যারা আছো তারা এটা শোনো, যে আমি স্টিলটাকে নেব, নিয়ে আগে একদিকে বাঁকাবো, আবার এটাকে সোজা করবো, রিভার্স বাঁকাবো, আবার সোজা করবো, আবার রিভার্স বাঁকাবো। এইভাবে কতবার করার পর স্টিলটা ব্রেক করছে। যদি দেখা গেলো যে হার্ড স্টিল হলে একবার বেঁকানোর পর টানতে টানতেই ব্রেক করে যাবে, বা দুবার বেঁকানোর পরই টানতে টানতে ব্রেক করে যাবে, দ্যাট ইজ দ্য লোকাল স্টিল। কিন্তু টাটার স্টিল নিয়ে যদি তুমি দেখো, তুমি বেঁকেই যাচ্ছ, একটা সার্টেন টাইমের পর গিয়ে ব্রেক করবে। সুতরাং হার্ডনেসটা টাটার স্টিলে অনেক কম অ্যান্ড নির্ভর করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে স্টিল যেমন হার্ডনেস কম তেমন তার ফ্লেক্সিবল। কী কাজে লাগে একদম গোদা বাংলায় বলছি, যখন ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়, তখন আমাদের সারফেসে একটা ওয়েভ, যেই ওয়েভটাকে বলা হয় ভালোবাসার ওয়েভ। ভালোবাসার ওয়েভ মানে লাভ ওয়েভ বলা হয়। সেই লাভ ওয়েভটা যখন সারফেসেতে যখন যাবে, ঠিক এইভাবে কাঁপবে, মাটিটা এইভাবে কাঁপবে। ভূমিকম্পটা প্রায় ধরুন 10 কিলোমিটার বা 20 কিলোমিটার মাটির তলাতে হচ্ছে, এবং সেই যখন দুটো টেকটনিক প্লেট, একটা টেকটনিক প্লেটের ওপর একটা টেকটনিক প্লেট খুব স্লোলি মুভ করছে, করতে যখন একটা ঘর্ষণটা হলো, এই ঘর্ষণটা হওয়ার ফলে একটা ওয়েভ তৈরি হলো। ঠিক আছে, এই ওয়েভগুলো অনেক নাম আছে, যখন আর্থকোয়েকে ঢুকবো তখন এগুলো নিয়ে বলবো। এই ওয়েভটা তৈরি হলো, এই ওয়েভটা তৈরি হতে সারফেসে চলে যাবে। যত উপর দিকে উঠবে ওয়েভটা ও নাচতে শুরু করবে, এবং সারফেসে যখন এই ওয়েভটা এলো, এই টু অ্যান্ড ফ্রো দ্য মোশন চালু করবে। ঠিক আছে, এবং এই মোশন নিয়েও অনেক রকম এক্সপেরিমেন্ট আমরা ক্যালকুলেশনের জন্য একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এইভাবে ধরি, কিন্তু অরিজিনালি মানে একটা জলের টবেতে একটা ঢিল যদি আমি ফেলি, সে ঢিলটা ফেললে একটা ওয়েভ তৈরি হয়, ঠিক সেরকমভাবে ওয়েভটা হয়। নট অনলি ফর দ্য ওয়েভটা একইভাবে এইভাবে যাবে বা এই গোদাম এইভাবে যাবে তা নয়, ওয়েভটা এইভাবে যাবে। তোমার বিল্ডিংটা এমন জায়গায় আছে, সে কোনাকুনিও দুলতে পারে, এইও দুলতে পারে, এই দুলতে পারে। কিন্তু আমাদের ক্যালকুলেশন যেহেতু অনেক বিস্তর এলাকা নিয়ে এটা হচ্ছে, আমরা দেখি সবসময় এইভাবে দোলে, ওইভাবে দোলে। ওই জন্য এই কেস স্টাডি করার সময় তোমরা দেখবে যে কলমগুলো যখন ফেল করে আর্থকোয়েকের সময়, কোনার কলমগুলো কিন্তু ফেল করে যায়, আর ফেল করে ওপরের অংশ, ওপরের ছাদ আগে ব্রেক করে যাবে। যেই ওপরের ছাদ ব্রেক করবে, ও কী করবে, পরেরটার ওপর পড়বে, তারপরেরটার ওপর পড়বে, তারপরেরটার ওপর পড়বে, এবং একটা বিশাল বড় ক্যাজুয়ালিটি তৈরি হয়ে যাবে। আমাদের যে ডিজাইনটা করি, কলম আর এই স্ল্যাব স্টিফনেসটা, মানে ওটাকে এত মজবুত বা শক্ত করে দিই যে ও দুলবে কিন্তু স্ট্রাকচার ফেল করবে না, স্ট্রাকচার হেলতে পারে, হেলতে পারে, হেলে একদম পড়বে না, একটু হেলে মালটা দুলবে, কিন্তু মানুষ এভাকুয়েট করতে পারবে। সো দ্যাট ইজ দ্য ডিজাইন অফ দ্য স্ট্রাকচার। কিন্তু এই সাধারণ ডেভেলপার বা প্রমোটার তারা টাকা রোজগার করতে এসেছে। বিজনেস মানে কিন্তু টাকা রোজগার না, বিজনেস ইজ এ পাম্পিং সিস্টেম অফ দ্য ইকোনমিক গ্রোথ। আমি আসবো যখন টেকনো ফিনান্স নিয়ে বলবো অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ফাইন্যান্স। তো যাই হোক, তো এই যে স্টিলটা, তার মানে কী হচ্ছে, আমার যদি হার্ড স্টিল থাকে, সে একবার এই দুবার এই করার পরই কিন্তু কলম আর বিম থেকে স্টিফনেস ছেড়ে এলো, ধারাস করে পড়ে যাবে। ঠিক আছে, যেটাই খুব দুঃখজনক হবে। ঠিক আছে, অনেকে আবার আপনি টাটা স্টিলটা কিনলেন, কেনার পর দীর্ঘদিন সাইডে ফেলে রেখে দিলেন, ময়েশ্চার খাচ্ছে। যেই ময়েশ্চার খাবে ওর কেমিক্যাল চেঞ্জ হতে শুরু করবে, কেমিক্যাল চেঞ্জ যেই মাত্র শুরু হয়ে যাবে তখনই ও হার্ডনেসটা আস্তে আস্তে করে নিতে থাকবে। লোকাল রডের ক্ষেত্রে যেটা হয়, এগুলোকে কোয়ালিটি কন্ট্রোল করা যায় না, আর বেশিরভাগ ক্ষেত্রেই ওই দুর্গাপুর,
শ্যাম, হাবি জাবি, এলিগেন্স, এটস লোকাল স্টিল। এগুলো যতই এরা টিভিতে কোহেলি অ্যাড দিই, অনুষ্কা অ্যাড দিই, তার সাথে টাটার কম্পেয়ারই হয় না, ঠিক আছে? কিন্তু টাটার রডও তুমি যদি এনে এখন সাইডে ফেলে রাখো, একই জিনিস হবে। এবার একটা কেন বলি যে একটা স্ট্রাকচারের সাথে ফাইন্যান্স দেখো কতটা জুড়ে আছে। আপনার হাতে টাকা নেই, পার্টি কবে টাকা দেবে তবে ঢালবো। আমাদের এই একটা সাইট তোলে নেওয়া হয়েছে, ফাউন্ডেশন করার পর 1 বছর পরে আছে, তারপর সেই রডের ওপর চেঁচে চুচে ব্রাশ দিয়ে করলো। সুতরাং আই ডো নট নো দ্য এর হার্ডনেসটা কোন লেভেলে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? এবং এই ধরনের বিল্ডিংয়ের কতদিন লাইফ স্প্যান আছে আমার খুব সন্দেহ। এই 20-25 বছর বাদ থেকে খোপলা ফাপলা চালু হয়ে যাবে। কন্ট্রাক্টর ইজ নট গুড, কন্ট্রাক্টরও ভালো নয়, সেও ওই একবার অল্প করে টাকা পাচ্ছে, কোথাও থেকে সিমেন্ট বালি স্টোনচিপ নিয়ে এলো, ফেললো, দোকানদার সে ক্রেডিটে যতটা দিল, মেশিন তো দূরের কথা, হাতে মেখে আমি ঢেলে দিলাম। এবং এইভাবেই কিন্তু শুধু যে এই প্রজেক্টগুলো চলছে না, সব করা প্রজেক্টই এইভাবে চলছে। সুতরাং প্রজেক্ট যারা করতে নামবেন, আপনার অ্যাটলিস্ট 2/3 মানি, অর্থাৎ 75% পুঁজি যেন আপনার কাছে থাকে। এই 75% পুঁজিটাকে এনশিওর না করে কেউ প্রজেক্ট করতে নামবেন না। তো ম্যাক্সিমাম জায়গাতে এই জিনিসগুলো হচ্ছে, এবং এটাই হচ্ছে নেগলিজেন্সি। তো স্টিলটা আমরা হার্ডনেসটা সাইডে টেস্ট করতে পারি। সিমেন্টের সবচেয়ে বড় জিনিস বস্তার সেলাইটা দেখবেন। সিমেন্টের অনেকগুলো টেস্ট আছে। যেটা হয় বস্তাগুলো এগুলো নাবে, ধরুন যে প্ল্যান্ট থেকে দুর্গাপুর থেকে আসে, এগুলো আমাদের চিতপুর একটাতে নাবে, আগে নিয়ালিপুরে নাবে, দুটো। ওখানেতে যারা চোরাই ব্যবসা করে এই বস্তাগুলো খুলে নিয়ে সিমেন্ট 1 কেজি 2 কেজি 5 কেজি করে বার করে। কোনো বস্তায় হুক মারা থাকে, হুক মেরে বার করে না, ঠিক আছে? যেখানে লটে লটে মাল যায়, হুক মেরে 2 কেজি 3 কেজি করে যদি প্রত্যেকটা বস্তা থেকে বার করি, আমার যদি লট বস্তা থাকে, যে 10-12খানা বস্তা তৈরি করা দিনেতে কোনো বড় কথা না, একটাই করে, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে যে প্লেন সুন্দর বস্তা আছে কিনা, বস্তার সেলাইটা নিট অ্যান্ড ক্লিন আছে কিনা কোনো জায়গায়। সেটা মানে আমার মতো পাকা যারা মানে ইঞ্জিনিয়ার যারা তারা বুঝতে পারেন। একদম জুনিয়র সুপারভাইজারদের বোঝা যায় না, এগুলোর জন্য কাউন্সেলিং করতে হয়, টাকা দিয়ে আমাদের নিয়ে যেতে হয়। তো সেই জায়গাটা এখন নেই। এখন বরং ইঞ্জিনিয়ারদের সাইডে না নিতে পারলেই এরা বেঁচে যায়, মিস্ত্রিরাই সব কাজ করে। এই বস্তাটাকে দেখতে হবে, এবং তারপর তো সিমেন্টের জেনারেল টেস্ট আছে, হাত ঢুকিয়ে দেখতে হবে সিমেন্টটা গরম আছে কি না, সিমেন্টের মধ্যে ডেলা আসছে কিনা, কারণ এখন সিমেন্টের ফাইননেসটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং সবই কমার্শিয়ালি, যে আমি আজকে ঢালবো কাল শাটারিংটা করবো, সবাই সবার কমার্শিয়ালটা দেখছে। ফলে যেটা হচ্ছে ডিট্রয়েট করছে, আস্তে আস্তে করে মার্কেটটা ডিট্রয়েট করছে। এবার আসছি যে সিমেন্ট আর স্টিল নিয়ে তোমাদের বললাম। স্টোন চিপসের একটা ভালো, আমাদের পাকুড়ের স্টোন চিপস আনতে পারলে সব ভালো, কিন্তু স্টোন চিপস সাপ্লাই দেয় কারা? স্টোন চিপসটা সাপ্লাই দিচ্ছে, কালকে যে সব্যসাচী দেখলেন যে সে মাতব্বারি করছিল 30 সেকেন্ড লাগবে সবাইকে সরিয়ে দেবে। এই 30 সেকেন্ডের যে মালটা, যে মাল আছে, আমি সব্যসাচীকে মালই বলি, এই সব্যসাচীর মতো মালগুলোর সাথে দেখবেন যে কিছু ছেলে ঘুরে ফেরা বেড়াচ্ছে, এরা সাপ্লাই দেয়, ঠিক আছে? হাত কাটা কান কাটা এইসব মালগুলো সাপ্লাই। তাদের কাছে এইসব পাকুড় আর লোকাল এইসব বোঝে না, তাদের কাছে 16 mm 20 mm এসব বুঝবে। তারা বুঝবে 3/4 ডাউন, 3/4 ডাউন 5/8 ডাউন, এই টার্মসটা বোঝে। 3/4 ডাউন বা 3/4, 5/8 বা 5/8 ডাউন। আর 5/8 বা যেই ডাউন বলবেন তার মধ্যে 1/2 ইঞ্চি মেরে দেবে প্রচুর। অ্যাকচুয়ালি দরকার 5/8 ডাউন। 5/8 ডাউন মানে হচ্ছে 60 mm এতে, শুনে রাখুন এটা, 5/8 মানে হচ্ছে 60 mm ডায়া স্টোন চিপস। তার মধ্যে প্রায় 95% যদি আমি সিভ অ্যানালাইজ করি, 95% কিন্তু পাস করে যাবে। রিটেন করবে কোথা থেকে, এটা পরে স্ট্রাকচারটা আছে, যারা ইঞ্জিনিয়ার তারা জানো। রিটেন করবে যে 6 mm-তে গিয়ে কিন্তু রিটেন করবে। 6 mm এর বেশি নিচেতে যদি স্টোন চিপসটা চলে যায়, সেটা গুঁড়ো স্টোন চিপস হয়ে যায়, তাতে স্ট্রেংথ কমে যাবে। আপনাকে ওই 5/8 ডাউন থেকে 6 mm এর মধ্যে রাখতে হবে। আমি যেটা করি সাইডে, আমি বলি 5/8 যখন মিক্সিংয়েতে তুমি 5/8 দুটো দাও, আর তার সাথে 1/2 ইঞ্চি একটা মেশাও, ঠিক আছে? তাহলে গিয়ে মিক্সিংটা খুব ভালো হয়। এটা আমার প্র্যাকটিক্যাল, এবং স্ট্রেংথটা ভালো পাওয়া যায়। এটা গেল স্টোন চিপস। স্টোন চিপস পুরো ডিপ ব্ল্যাক হবে। এবার ভারতবর্ষের সব জায়গাতে এই স্টোন চিপস কালো হয় না, ব্যাসল্ট দিয়েও অনেক সময় ঢালে। তো অনেক ক্ষেত্রে এইগুলো যখন আমরা যাই, স্টোন চিপসের একটা ক্রাশিং স্ট্রেংথ পাওয়া যায়, সেটাকে তুমি নিতে পারো।
খুব ভালো ডেভেলপাররা হলে স্টোন চিপস যদি ফ্লেকি হয় স্ট্রেংথ কম হবে, পেরিফেরি বেশি হবে, সিমেন্ট বেশি না। বালির ক্ষেত্রেও তাও জোন 2 জোন 1 এইসব বালি এদের বললে হবে না, এদের বলতে হবে মিডিয়াম। অনেকে আবার নিজের বাড়ির জন্য কোর্স স্যান্ড নিয়ে এলো, দ্যাট ইজ আ ভেরি ভেরি ব্যাড। আপনি আনুন মিডিয়াম স্যান্ড, একদম পাতে মিডিয়াম স্যান্ড, হালকা কোর্স, কিন্তু কোনো ফরেন ম্যাটার থাকবে না, মানে মাটি থাকবে না, এই থাকবে না, কোনো কিছু থাকবে না। অনেক জায়গায় বালি ধুয়ে নিতে হয় ভালো কাজ করতে গেলে, সেই জিনিসটা দিয়ে আপনি বালিটা দিয়ে কাজ করুন, ঠিক আছে। আমরা যারা মিক্স ডিজাইন করি, আমরা সাইডে কী করি, সাপ্লায়ারদের ওপর নিয়ন্ত্রণ থাকে না, তারা ওই মোটা বালি সরু বালি এই দিয়ে একটা বালি লাম্প তৈরি হলো, সেখান থেকে আমরা যখন ওটাকে মিক্সিং করি, স্টোন চিপসটাকে মিক্সিং করে সিমেন্ট দিয়ে আর একটা মিক্স ডিজাইন করা হয় যে আমি রিকোয়ার্ড স্ট্রেংথ আমার 25 নিউটন 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমার ডিজাইন স্ট্রেংথ দরকার। আমি যদি 100টা কিউব ভাঙি, আমার 95টা ওই স্ট্রেংথ গেইন করা উচিত 28 দিনে। 5% প্লাস মাইনাস 5% আমরা ছেড়ে দিই, এটা অ্যাজ পার আইএস। তো সেটা যদি তোমার না থাকে তাহলে তুমি কিন্তু সেই মিক্সিংটা তোমার তাহলে ঠিক হয় না। এই যে মিক্সিংটা তোমাদের কিন্তু দেখতে হবে। তো যে স্টোন চিপস ইউজ করো না কেন, বালি ইউজ করো না কেন, এইটা আমাদের দেখতে হবে। এখন কালকে ঢালাই আজকে মাল পড়বে, এটা এই হয় অবস্থা, মালটা দুদিন আগে এখানে পড়ে না, প্যাচিংটা পড়ে না। সেই কারণে এই যে সাপ্লায়াররা, আমরা যেটা করতাম, এই যে সাপ্লায়াররা যে মাল ফেলে প্রথম দুটো একটা লট আমরা বুঝে নিলাম এরা কী ধরনের মালটা ফেলে, সেইটার ওপরেই আমরা মিক্স ডিজাইনের একটা ডেটা তৈরি করতাম, যেটা এখন এই ভবিষ্যতে ডেটা সায়েন্সে খুব কাজে লাগবে। এই ডেটা অ্যাপ্রক্সিমেট জিনিসগুলো বার করা যায় এখন ডেটা সায়েন্সে, আমি আসবো, এটা রেগুলার চলবে। সেই ডেটাগুলোকে আমরা বার করে নিই এবং আমরা দেখে নিলাম যে এই পার্সেন্টেজের এই মাল যদি থাকে তাহলে এই জিনিসটা আসতে পারে, এবং সেটার একটা কিউব নিয়ে, এই যে কিউব নেওয়াটা রেগুলার ওয়াইজ কিউব নেওয়া, এতে একটা স্যাম্পল টেস্ট হয়। এই স্যাম্পলগুলোকে যখন আমি নেব, এটা একটা স্ট্যাটিস্টিক্স, এখন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু সব কিছু ঢুকে আছে। এই স্ট্যাটিস্টিক্সে তোমার মিন মিডিয়া মোড স্ট্যাটিস্টিক্সের বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যারা পড়েছো, নিশ্চয়ই পড়েছো ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়েতে, এটা একটু কাজে লাগে। এটা দিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করি, সেই গ্রাফটা মিন মিডিয়া মোড দিয়ে যখন গ্রাফটা হয়, সেই গ্রাফটা আমাকে ইন্ডিকেট করবে যে ইয়োর স্ট্রাকচার, যে তুমি যে স্ট্রাকচারের কোয়ালিটিটা বলছো, সেই কোয়ালিটি, কংক্রিটের কোয়ালিটিটা কী আসছে। অনেক কিছু প্যারামিটার ভালো ল্যাবেতে পর্যন্ত ইয়ং মডুলাস পর্যন্ত বার করা যায়। ওকে, সো এইটা হলো মোটামুটি তোমাদের বললাম কংক্রিট সম্বন্ধে। এবার যেটা আসছে মানে মেটেরিয়াল সম্বন্ধে, ওয়াটার আমি কর্পোরেশনের কন্ট্রাক্টরকেও দেখেছি ড্রেনের জল তুলে ঢালাই করে দেওয়া, ঠিক আছে, এটাও আমি দেখেছি। ওয়াটার হবে, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার খাই সেই ওয়াটার দিয়ে কিন্তু কংক্রিট হওয়া উচিত। তার তোমার এই ভ্যালুটা হবে 7, যদি আমার 7-এর বেশি হয়, যদি ওটা অ্যাসিডিক